সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বন্ডে শিখা। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রান্তিক নারী জনগোষ্ঠীর অধিকার এবং মর্যাদা। আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন রাহিমা ফেরদৌসী। তিনি সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম। আছেন ফারহানা, তিনি আছেন ইপসাতে কাজ করছেন, তিনি উন্নয়ন পরিকল্পনার সাথে সম্পৃক্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সুপ্রিয় দর্শক, এই যে প্রান্তিক বা প্রান্তিকতা, যে প্রত্যয়টির আমরা কথা বলি, সেটির আসলে তেমন কোনো সংজ্ঞা বা তেমন কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এই যে প্রান্তিক বা প্রান্তিক জনগোষ্ঠী একটা দেশের, আমরা কি জানি তাদের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে একটি দেশের উন্নয়ন? আমরা কি এ কথাটিও জানি যে আন্তর্জাতিক নারী দিবসের, যেটি এখন কর্পোরেট আমি বলবো যে ছিনতাই করে নিয়েছে, তার পেছনের শক্তি কারা ছিল? এই প্রান্তিক জনগোষ্ঠী। তারা ছিল বঞ্চিত নারী শ্রমিক, যারা রাজপথে রক্ত দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের হলেও আমাদের বলতেই হয়, এই প্রান্তিক জনগোষ্ঠী শুধু পুরুষ না, নারীরাও তাদের অধিকার, তাদের মর্যাদা, এসব বিষয় নিয়ে তারা কিন্তু সচেতন না। তারা কাজ করে যাচ্ছেন, কিন্তু তারা জানেন না তাদের প্রাপ্তি কতটুকু, তারা জানেন না তারা রাষ্ট্রকে কি দিচ্ছেন। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমরা যা তাদের কাছ থেকে নিচ্ছি তাদের প্রাপ্যটুকু যেন তাদেরকে দিই। আমি শুরু করি আলোচনায়। প্রথমে রাহিমা ফেরদৌসী, আপনার কাছেই যাচ্ছি। এই প্রান্তিক জনগোষ্ঠী, আমি সেটির পুরোপুরি সংজ্ঞায়িত করিনি, সেটি আমি আপনার কাছ থেকেই আশা করব। এটা আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন এবং এদের যে অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার বা রাজনৈতিক অধিকার, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন। আসলেই যাদেরকে নিয়ে আমরা খুব সহজে কোনো কথা বলি না, আবার যাদেরকে ছাড়া আমাদের একদমই চলে না। প্রান্তিক জনগণ বলতে আমরা যদি বলি, একটি সরলরেখার দুই প্রান্ত, যেমন সরলরেখাটিকে দীর্ঘায়িত করে, কখনো সংকুচিত করে, এই জনগণ আমাদের নেপথ্যে থাকে, আড়ালে থাকে। বাঙালি জনপদের আমাদের যে নিষাদ জনগোষ্ঠী বলি আমরা, এবং সেখানে সাঁওতালদেরকে দিয়ে যদি শুরু করি আমরা, আদিবাসী যে জনগণ, তাদের মধ্যে থেকে সবচেয়ে পরিশ্রমী, এবং সেখানে তারা নারীরাই খুব বেশি পরিশ্রম করে থাকেন। তার মধ্যে আমাদের দলিত যে জনপদ বলি আমরা, হরিজন গোত্র আছে, বেদে আছে, আমাদের চা বাগানের শ্রমিকরা আছেন। আর এখনকার এই যুগে এসে আমরা যাদেরকে ছাড়া একদমই চলতে পারি না, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যারা আছেন আমাদের গৃহ সহকারী, আমি সহকারী বলবো তাদেরকে, এবং গার্মেন্টস শিল্পী, আমি গার্মেন্টস শিল্পী বলি তাদেরকে। শিল্প থেকে সেখানে আমাদের 65%ই হচ্ছে নারীরা, যারা গ্রাম থেকে উঠে এসছেন। আর এর মধ্যে কৃষি প্রধান দেশে তো আমাদের কৃষানীরা আছেন। আমাদের কৃষানদের সঙ্গে কৃষানীদের অবদান কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। তাদের ঋতু বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে তাদেরও যে একটা পারিবারিক বৈচিত্র্যপূর্ণ অবস্থান, এবং কৃষকের ধানের সাথে ধান উত্তোলনের সঙ্গে সঙ্গে গৃহিণীদের যে, কৃষানীদের যে চেহারায় যে আনন্দের ছাপ, এবং এরপর তার যে একটা স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে সে জীবনযাপন করে, এবং সেটা সামাজিক মর্যাদা একটা সময় আমার মনে হয় তারা সত্যি পেয়েছিলেন। এখন আমরা কৃষি থেকে অনেকটা সরে এসেছি, আমাদের অর্থনীতির কারণেই হোক,
আমাদের পারিবারিক প্রয়োজনই হোক, আমাদের যদি বলা হয় কিছুটা রাজনৈতিক প্রয়োজনে আমরা যদি বলি, মানুষ এখন গ্রাম থেকে শহরমুখী হওয়ার কারণে কিছু কিছু পেশা থেকে মানুষ পুরোপুরি সরে এসছেন বলা চলে। এখন আমাদের হাতের কাজের পরিবর্তে আমরা এখন যন্ত্রকে প্রাধান্য দিচ্ছি, যান্ত্রিক জীবনযাপনে তাদেরকে আমরা আহ্বান করছি, এবং তারাও সেভাবেই তাদের সেই সামাজিক মর্যাদা, অর্থনৈতিক নিরাপত্তা এবং রাজনৈতিক একটা ক্ষেত্র প্রস্তুত করতে গিয়ে তারা সব এখন শহরমুখী। যান্ত্রিকতার সঙ্গে তারা খাপ খাইয়ে চলার চেষ্টা করছে প্রতিনিয়তই, কিন্তু সেখানেও আমরা এখন বুঝতে পারছি বেশ ভালো রকম একটা বৈষম্য পরিলক্ষিত হয়। সেখানে তাদের যে চাহিদা খুব সুসম্পন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আসলেই এখনো বলার সময় আসেনি, আমার এটা মনে হয় ম্যাডাম। আর আমাদের হয়তো এখন একটা সুযোগ হয়ে এসছে, আমরা তাদেরকে নিয়ে অনেকে কাজ করি, যে বিভিন্ন এনজিও সংস্থা, আমাদের ম্যাডাম আছেন পাশে কাজ করছেন। তাছাড়াও যেটি মনে হয় যে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে যদি আমরা নারীদেরকে শুধু নারী শ্রমিক হিসেবে না দেখি, যদি সমাজের একটি সমান অংশ হিসেবে চিন্তা করি, আমরা ঘরের নারীদেরকে বলছি অর্ধাঙ্গ, কিন্তু আমি যদি বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের গৃহ পরিচারিকা ছাড়া একদমই চলতে পারি না, এবং তাদের যে অবদান, আমি বলবো যে এটা অক্লান্ত পরিশ্রম, সেই সঙ্গে আমার মানসিক একটা সমবেদনার জায়গাও তাদের সঙ্গে শেয়ার করতে হয়। হ্যাঁ, আবার প্রান্তিক জনগোষ্ঠীতে কিন্তু হিজড়া জনগোষ্ঠী চলে আসে। হ্যাঁ, এটা তারা একেবারে অবহেলিত। একদমই একদম। আমার মনে পড়ে আমি খুব ছোটবেলায় আমাদের যে অঞ্চলে বেড়ে ওঠা, সেখানে আমাদের খুব আশেপাশে তারা ছিলেন, খুব ভয় পেতাম তাদের ড্রেস আপ গেট আপ দেখে, ভীষণ রকম ভয় পেতাম। কিন্তু একটা সময় আমি বাস্তবতার মুখোমুখি হয়ে আমার কাছে মনে হয়েছে, মাঝে মাঝে আমরা কিছু নাটক দেখেছিলাম ম্যাডাম, তো সেখানে দেখিয়েছি, এবং আমার নিজেরও মনে হতো এদের জন্ম তো আমাদেরই মতো কোনো পরিবারে, এদের তো মা বাবা আছেনই। তো সেই ক্ষেত্রে আমার বেশ সময় লেগেছে, এবং আমি তাদেরকে ছুঁয়ে দেখেছি, ভয়ে কাটানোর জন্য আমি ছুঁয়ে দেখেছি, এটা আমার মতোই মানুষ। আমার মনে হয় আমরা যদি তাদেরকে একটু মানুষ হিসেবে চিন্তা করি, কোনো জেন্ডার না, থার্ড জেন্ডার না, হিজড়া না, কোনো শব্দ না, মানুষের চিন্তা করি, এখন নারী না পুরুষ সেই চিন্তা থেকে কেন আমরা সরে আসতে পারি না, একটা মানুষ ভাবি না তাকে আমরা, তাহলে মনে হয় তাদের প্রতি যদি আমরা একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই, স্নেহের হাত বাড়িয়ে দিই, এবং আমার মনে তাদেরকে একটু না খেপিয়ে চলা যায়। আপনার সাথে আবারও কথা বলবো। ফারহানা, এবার আপনার কাছে যাই। আপনার কাছে যাই এই কারণেই, আপনি যেহেতু তাদের সাথে নিবিড়ভাবে কাজ করছেন, আপনার কি মনে হয় তাদের অধিকারগুলো কি কি? তাদের সামাজিক অধিকার আছে, অর্থনৈতিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, আপনার কি মনে হয়েছে? মানুষ হিসেবে আমাদের যে অধিকার, আসলে আমি যখন একজন এই রাষ্ট্রের নাগরিক, আমার কিন্তু স্বাভাবিকভাবেই রাষ্ট্রের প্রত্যেকটি অধিকারে আমি কিন্তু অধিকার মানে পাওয়ার যোগ্যতা রাখি। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এই যে বিনা কারণে বৈষম্য সৃষ্টি করা, এটা কিন্তু আমাদের নিজেদেরই তৈরি করা অনেকটা। তো আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখনই আসলে এই যে ব্যবহারের কথা বলছে, আমরা তাদেরকে যখন একটু সহানুভূতি দিয়ে কথা বলি বা তাদেরকে বুঝিয়ে বলি, যে ওই মানে সমস্যাটা, যেমন এই যে ভয় পাওয়া বা তাদের অনৈতিকভাবে বা তাদের মানে তাদের সিস্টেম অনুযায়ী তারা আসলে যে ইয়েটা নিচ্ছে, চাঁদা বা যেই অর্থটা তারা আরেকজনের কাছ থেকে নিচ্ছে, সেই জায়গাগুলো আসলে আমরা যখন দেখলাম কাজ করতে গিয়ে, এমনিতে আসলে এই সিস্টেমটা তারা তৈরি করেনি। এখানে আসলে বিভিন্ন রকম এই যে বঞ্চিত হওয়ার জায়গাটা থেকেই কিন্তু তাদের এই উপায়টা তারা বেছে নিয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা যদি তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করে, যে প্রত্যেকটি অধিকার, যেমন সে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটি জায়গাতে যদি তাদেরকে মেইন স্ট্রিমিংয়ে আনতে পারি, আমরা যদি একই সূত্রে তাদেরকে নিয়ে আসতে পারি, তাহলে এই যে দূরত্ব আমরা ভয় পাচ্ছি বা তাদেরকে একটা ভিন্ন জনগোষ্ঠী ভাবছি, সেই জায়গাটা যদি আমরা আসলে একটু নিজেদের জায়গা থেকে তৈরি করতে পারি, সেটির জন্য অবশ্যই আমাদের ব্যক্তিগত সচেতনতা, সামাজিক সচেতনতা এবং রাষ্ট্রের আসলে আমি মনে করি একটি বিরাট দায়িত্ব রয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিভিন্ন
উন্নয়ন সংস্থাগুলো কাজ করছে, তাদের অধিকার নিয়ে কাজ করছে, তাদেরকে কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কেউ হচ্ছে পান বিক্রি করছে, বিভিন্ন তাদের কিন্তু যোগ্যতা অনুযায়ী তাদেরকে যদি আমরা রিপ্লেস করতে পারি, সেই জায়গাটি যদি আমরা তৈরি করতে পারি, আমার মনে হয় এই বৈষম্যটা দূর করা সম্ভব। হ্যাঁ রাহিমা, আপনি শুরুটা করেছেন খুব চমৎকারভাবে, প্রায় সব দিকটুকু আপনি নিয়ে এসছেন। তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকারগুলি কেমন হওয়া উচিত? আমি একটু পেছন দিক থেকে আসি। রাজনৈতিক যে অবস্থান আসলে এখনকার যে আমাদের প্রত্যেক দেশের যে প্রেক্ষাপট, সেখানে যদি বলি, ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে এরকম যে ওদের কিছু রাজনৈতিক জ্ঞান, ওদের যে রাজনৈতিক জ্ঞান নেই সেটা আসলে একেবারেই না। এবং সত্যি কথা হচ্ছে, এটা যদিও অনেয়ার আমি ঠিক জানি না কতটুকু বলা উচিত, আমাদের যে প্রত্যেকটি বছরে বা 5 বছর পর যে নির্বাচন হয়, সেই নির্বাচনের একটা, আমি মনে করি 80% পিপলই কিন্তু তারাই। হ্যাঁ সেটাই। এবং সেখানে যেটা হয় কি, তারা একটা জিনিস তারা ভালো বোঝে। আমি মনে করি যে আমরা হয়তো অনেক কিছু বলতে পারি না, কিন্তু দেখলাম তারা বেশ স্বতঃস্ফূর্ত এসব ব্যাপারে, এবং যে কোনো ব্যক্তির সমালোচনা তারা বেশ কঠোরভাবে বলতে পারে, খুব ফ্লুয়েন্টলি বলতে পারে, এবং কোনো প্রকার দ্বিধাহীন চিত্তে। কেন বলতে পারে তারা? কারণ তারা কিন্তু সুযোগ সুবিধাগুলো একদম সরাসরি পায়। কোন সরকার ক্ষমতা আসলেন, কোনো এলাকার কোনো কাউন্সিলর কী সুযোগ সুবিধা দিচ্ছেন, বা তারা কতটুকু বঞ্চিত হচ্ছে, এটা তারা বেশ হাতে কলমে তারা এটার একটা শিক্ষাও পেয়ে যায়, অথবা তারা ভোগ যদি বলি, ভোগও তারা করতে পারছে। এবং সেই জন্য তাদের কিন্তু ওই, আমি বলবো না তারা অল্প শিক্ষিত বা অর্ধ শিক্ষিত বা অথবা নিরক্ষর বলে রাজনৈতিক জ্ঞান শূন্য, এটা আমি কখনোই বলতে পারি না। এবং অনেক সময় দেখা গেছে আমার চেয়ে তাদের এই জায়গার চিন্তা, চেতনা, বিবেচনা বেশ প্রখর বলাই চলে। এবং সেটা আমরা বিভিন্ন সময় টের পাই, যখনই আমাদের কোনো একটা পট পরিবর্তন হয় রাজনৈতিক হয়, তখন তাদের অংশগ্রহণ কোনোভাবে অস্বীকার করা যায় না। সেখানে তারা কিন্তু খুব বই পুস্তক পড়ে, শিক্ষা দীক্ষা নিয়ে খুব পক্ষ বিপক্ষ চিন্তা ভাবনা করে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে না। আসলে সময় প্রয়োজনে যেমন ঝাঁপিয়ে পড়ে, তারা তাদের অধিকার বোধ থেকে বেশ স্পষ্টভাবে, তারা অধিকার বোধে খুব সচেতন ওই জায়গায় যে আমি কি পেলাম, এবং সে আগে থেকে নিয়ে আসে। হ্যাঁ, তারা বেশ স্পষ্ট প্রশ্ন, আপনাকে ভোট দিয়ে আমি কি পাবো, যে প্রশ্নটা আমরা করতে পারি না। তো এক্ষেত্রে আমি বলবো রাজনৈতিক অবস্থান সত্যি সত্যি যদি বলি, তাদেরকে আমরা আসলে উপেক্ষা করার কোনো উপায়ই নেই। আর অর্থনৈতিক যে কথা, সেটা আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের উপর। আমি কাকে অবহেলা করব এখানে? এখন আমি গার্মেন্টস শ্রমিকের কথা বললাম, সেখানে এই যে গ্রাম থেকে উঠে আসা যদি কৃষানীদের পরিবর্তে এখন তারা শহরে এসে যে হালটা ধরছেন, প্রত্যেকটি মেয়ের পারিবারিক জীবনযাপন যদি আমরা একটু খোঁজ খবর নিই, বেশ মানবেতর জীবনযাপন। আর এক্ষেত্রে হয়তো ব্যাপারটা একটু ভিন্ন দিকে যদি না যায়, আমি আশা করব যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলি এবং দেখা যায় যে তারা উদয়াস্ত পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে নিয়ে আসে, সেটি সে একলা ভোগও করে না। পরিবার, তার সন্তান, এবং প্রত্যেকটি নারীর মধ্যে দেখেছি তার সন্তানকে উন্নত শিক্ষায় শিক্ষিত করার একটা মানে স্পৃহা, খুব ভেতর একটা পিপাসার্থ নারীর মতো সে। তো এখন মোটামুটি আমার কাছে মনে হয় তারা এই যে এখন কিন্তু মানুষ এক জায়গায় বসে থাকে না, ওরা এখন বিভিন্ন জায়গায় কাজ করছে। একটা বিল্ডিংয়ে দেখা যায় 4 বাসায় সে কাজ করে, মাঝে মাঝে আমার ভালোই লাগে দেখতে, এবং তারা বেশ আনন্দ নিয়েও কাজ করে যদি একটু ভালো ব্যবহার পায়। তার মানে তাদের খাদ্যাভ্যাসে কিছু ব্যাপার থাকে, হয়তো অনেকে আছে একটু বাসি খাবারটা খেতে চায় না, নিতে চায় না। আমি মনে করি এটা তার একটা অধিকার। অবশ্যই আমার ঘরে সে কাজ করছে, তাকে আমি প্রতিবেলা বাসি খাবার কেন খেতে দিব? সেটা আমি খাবো বা ফেলে দিব, অসুবিধা কি? কিন্তু এই আমি খেয়াল করেছি, একটু যদি ভালো ব্যবহার তাদের সঙ্গে করা যায়, তারা কিন্তু আমাদের একদম ঘরের মানুষের মতো হয়ে যায়। তার পারিবারিক খোঁজ খবর নেওয়া, আমার বাসায় যখনই সে আমার আমি তো আপা ডাকি সবসময়, আসলে আমার বাচ্চারা কখনো বুয়া ডাকে না। তো সেক্ষেত্রে আপা, মেয়ের কী অবস্থা, ছেলে কী অবস্থা, শরীর কী অবস্থা, আগে খবর না আপনার শরীর ঠিক আছে তো, মেজাজ ঠিক আছে তো, এরকম। আবার কখনো কখনো সে আমার সাইডটা চিন্তা করে। এখন এরপর যখন সে তার গার্মেন্টসে কিছু অভিজ্ঞতা শেয়ার করে, তখন সে বলে যে সেখানে যে সকাল থেকে সন্ধ্যা বা অনেক সময় ওভার টাইম যেটা রাত্রিবেলা হয়, প্রচণ্ড আলোর নিচে তারা কাজ করে, খুব হিট থাকে সেখানে, গরমে অস্থির হয়ে যায়। এবং দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত নারীরা রক্তশূন্যতায় ভোগে, যেটি সম্পর্কে তারা একদম ভোগে। আবার যারা আয়রনের কাজ যারা করে, তাদের তো বলে যে সারাক্ষণ তারা একটা গরমে তাদের অবস্থা হয়ে থাকে। এবং আরও কিছু কথা তারা আমাদের সঙ্গে শেয়ার করে, আসলে সেটা ঘরেও হতে পারে, বাইরেও হতে পারে। পুরুষ
তান্ত্রিক মানসিকতা থেকে আমরা এখন অনেকে বেরিয়ে আসতে পারি না। তো সেখানে তাদের হয়তো সুপারভাইজার থাকে অথবা একটা ঘরের কোনো গৃহকর্তা থাকেন। এগুলো টুকটাক কিছু বিষয় আসলে যদি আমরা উপেক্ষা করে ফেলি, আসলে উপেক্ষা করতে চাই অনেক সময় সম্মানের খাতিরে, অনেকে তারাও শেয়ার করতে চায় না, আসলে তারা ভাবে এটা তাদেরই বদ্ধ হলো একটা অপরাধ। তো এই জায়গাগুলো থেকে আসলে আমাদের উদার হতে হবে। আমরা কেন তাদেরকে আমাদের বোন কন্যা সম দেখতে পারি না? আসলে কেন আগের দিনের এক একজন গৃহকর্মীরা অনেক বছর জীবন জিন্দিকে কাটিয়ে ফেলেছে, এখন কেন সেটা সম্ভব না? হ্যাঁ, এখন উভয়মুখী একটা চিন্তা আসলেই আসা উচিত আমাদের। আপনি কি কাজ করার ব্যাপারে যে আমাদের নারী শ্রমিকরা এখন দেশের বাইরে যাচ্ছে এবং যারা বাইরে যাচ্ছে তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর, তারা বাইরে যাচ্ছে এটি আমরা ভালোভাবেই নিয়েছি, কিন্তু কিছু কিছু নেতিবাচক ঘটনাও অনেক সময় ঘটে যায়। এই বিষয় নিয়ে কি আপনারা কাজ করেছেন? আমার কেন জানি মনে হয়, আমি যেহেতু ইপসার সাথে জড়িত ছিলাম, যে এ বিষয় নিয়েও আপনারা কাজ করেন। খুবই চমৎকার একটি বিষয়। আসলে আমরা যদি বলি একদম সমসাময়িক বিষয়টি আমরা কাজ করছি, এবং পাশাপাশি ইন্টারলিঙ্কড একটি বিষয় আছে, সেটা হচ্ছে ট্রাফিকিং, ইন্টারনাল ট্রাফিকিং যেটাকে বলছি আমরা। তো সেই জায়গা থেকে আসলে আমরা কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে তারা যারা একটু দক্ষতা, আমি আবারও সেই আগের জায়গায় ফিরে আসি, যে দক্ষতা নিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু বেশ প্রশিক্ষণ নিয়ে যারা যাচ্ছে, এবং আমরা কাজ করেছি তারা যে এই যে প্রশিক্ষণ সরকারিভাবে কিন্তু অনেক সেবা আছে যেটা আমরা জানি না। এটা আমি বলবো অবশ্যই আমাদের প্রচারের জায়গাটিতে আমাদের আরও অনেক কাজ করার আছে। কারণ আমি যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করতে এসেছি তখন আমি জানতে পারলাম এই সেবাগুলোর বিষয়ে। অথচ আমি কিন্তু দাবি করি যে আমরা মানে একটু প্রিভিলেজ সোসাইটির মানুষ, তো তাই আমরা তো সব সুযোগ সুবিধা পাচ্ছি, লেখাপড়া করার সুযোগ পেয়েছি, চাকরি করার সুযোগ পেয়েছি, উচ্চশিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের মধ্যেই যদি এই বিষয়টি সম্পর্কে আমরা অজানা থাকি, তাহলে ওই যে প্রান্তিক জনগোষ্ঠী যে একেবারে মানে কি বলবো, একেবারে মানে সব ম্যাক্সিমাম সুযোগ সুবিধা থেকে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে যে বঞ্চিত, সে কি করে এই বিষয়টি জানবে? আমার মনে হয় ওই জায়গাটিতে আমরা কিছু কাজ করেছি, এবং কিছুটা আমরা অনেক বেশি বলবো না, কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। এই যে একটি প্রশিক্ষণ নিয়ে বাইরে যাওয়ার যে জায়গাটি, সেই জায়গাটি তৈরি হয়েছে। ভাষার ব্যাপার আছে, ভাষা, এক্স্যাক্টলি ভাষার ব্যাপার। এখন দেখবেন যারা হচ্ছে বাইরে যাচ্ছে তারা কিন্তু আগ্রহী হয় যে আমরা একটু ইংরেজি শিখবো, বা তাদের আবার এই জায়গাটা আরবি শিখবো, যেহেতু মিডল ইস্টের দিকে, হ্যাঁ মিডল ইস্টের দিকে বেশি যাচ্ছে, এই জায়গাটিও তারা কিন্তু এখন কিছুটা সচেতন। আমার মনে হয় এই জায়গাটিতে আমাদেরকে আরও বিস্তৃত একেবারে মানে সমন্বিতভাবে যদি আমরা কাজ করতে পারি, সে সবাইকে নিয়ে, যে সবার আসলে আমরা আমাদের যে জায়গাতেই থাকি না কেন, এই জায়গাগুলো আসলে সচেতনতার তো কোনো লিমিট থাকে না। এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের সবার আরও বেশি সচেতন, এবং আমি বলবো অবশ্যই আরেকটু দায়িত্বশীল হয়ে আমরা দায়িত্ব নিতে হবে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম প্রান্তিক নারী জনগোষ্ঠীর অধিকার এবং মর্যাদা নিয়ে। সম্মানিত আলোচকদের কাছ থেকে আপনারা শুনেছেন চমৎকার সব কথা আমরা শুনলাম। আমরা মনে করি একটা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব যদি এই রাষ্ট্রের প্রত্যেক জনপদের নর এবং নারী যারা আছেন, যারা মানুষ আছেন, তারা যদি সমানভাবে তাদের অধিকার, তাদের মর্যাদা সেগুলি তারা পেতে পারেন। সে জায়গায় তাদের আমরা শিক্ষার কথা বলতে পারি, উন্নয়নের কথা বলতে পারি, তাদের অবস্থানগত ইতিবাচক পরিবর্তনের কথা বলতে পারি, তাহলেই কিন্তু আমাদের রাষ্ট্র সুন্দরভাবে এগিয়ে যাবে, এবং অবশ্যই আমরা একটা আলোকিত সমাজের এবং আলোকিত রাষ্ট্রের প্রত্যাশায় রাখব। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা।